ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় পালকে আটক করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন, আটক সঞ্জয় শহরের বাড়িধারা আদর্শ পাড়ার বাসিন্দা। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ঢাকা মেডিকেলের হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রবিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দিনভর উত্তেজনা চলে। পরবর্তীতে হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত সহ 4 দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরে দাবি পূরণের আশ্বাসে সোমবার রাত 8টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কাজে ফেরেন তারা। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের হামলার ঘটনায় সঞ্জয় পাল নামে একজন আসামিকে আমরা অদ্য ভোররাতে গাইবান্ধা শহর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শাহবাগ থানার পুলিশের নিকট হস্তান্তর করব। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করার কারণে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম এখন স্বাভাবিক। তবে এখনও বন্ধ রয়েছে বহির্বিভাগ। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ আনসার সদস্য। সকাল থেকে হাসপাতালের কাউন্টার থেকে টিকিট কেটে রোগীদের সেবা নিতে দেখা যায়, তবে ভিড় নেই বললেই চলে। এদিকে বহির্বিভাগে চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই হতাশ। চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে রবিবার কর্মবিরতিতে যান ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট শাটডাউনের ডাক দেন তারা। তাদের কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েন শত শত রোগী। পরে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। না, ডাক্তার দেখতে পারেন 2 ঘন্টা ধরে আইছি। পারিনি ডাক্তার দেখাতে, ডাক্তার নাই তো। আমার খালু অসুস্থ, তো উনি মানে ঠিকমতো হাঁটতেও পারে না, আসছি কিন্তু ডাক্তার নাই। গতকালকে আসে গেছি, আজকে আসলাম ডাক্তার দেখার জন্য, আজকেও দিয়ে বদ্ধ, এখনো ডাক্তার আসে নাই। এটা দেখানোটা জরুরি, আমি হাঁটা চলা করতে পারি না। ডাক্তার না আসলে অপারেশন কে করবে? কালকে যাইয়া দেখি ওয়ার্ডে একটা মেয়েকে নেওয়া হয়েছে, সব পোশাক আশাক পয়রা নেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার নাই। এদিকে নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বেলা 11টার পর বহির্বিভাগের সব চেম্বার বন্ধ করে দেওয়া হয়। পরে হাসপাতালের পরিচালক ডাক্তার HM সাইফুল ইসলামের সাথে আলোচনায় বসেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার আশ্বাসে 1 ঘন্টা পর সেবা চালু করেন চিকিৎসকরা। তবে আপাতত বহির্বিভাগ বন্ধ রাখার কথা জানিয়ে চিকিৎসকরা বলছেন, রাত 8টার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ সহ জেলার সরকারি সব হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রয়েছে। সেবা নিতে গিয়ে ফিরে আসছেন রোগীরা। ওনারা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখব। শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবে। সিসিউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হলো ওনারা আমাদের পাশে থাকবে। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুর সাভারের 21টি কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে যানজটের ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সদর উপজেলার বিকে বাড়ি সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন 11 কারখানার শ্রমিক। পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ 21 দাবিতে ইউনিমেড, ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করেন বাটা শু কোম্পানির শ্রমিকরা। এছাড়া ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার সামনে চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেন। এদিকে ছাঁটাই বন্ধ সহ 10 দফা দাবিতে আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলের 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের 15 কোটি টাকা মূল্যের কেবল পাচারের ঘটনায় প্রকল্প পরিচালক সহ আটক 7 জনকে
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত 31 আগস্ট মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে 15 কোটি টাকা সমমূল্যের কেবল নৌপথে পাচারের সময় তাদের আটক করে নৌবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে এই পাচার কাণ্ডে খোদ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা। এছাড়াও প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা এই কাজে জড়িত। শুধু কর্মকর্তারাই নন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীও এই কাজে জড়িত বলে জানা গেছে। প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা যোগ সাজশ করে দীর্ঘদিন ধরে গোপনে সরকারের এই প্রকল্পে লুটপাট চালিয়ে আসছিল। এ ঘটনায় রবিবার মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করে নৌবাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তৌফিক, এই যে কয়লা বিদ্যুৎ প্রকল্পের 15 কোটি টাকা মূল্যের কেবল পাচারের ঘটনায় প্রকল্প পরিচালক সহ আটক 7 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় সর্বশেষ আমাদেরকে জানাবেন, সেই সাথে এটিও জানাবেন তারা আর কি জানিয়েছেন, এর সাথে কারা কারা জড়িত, কাদের নাম উঠে এসেছে। হ্যাঁ, মূলত হচ্ছে কক্সবাজারের মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে 15 কোটি টাকা সমমূল্যের যে কেবল সেটি পাচার করছিল। সেই পাচারকালে ট্রলার থেকে নৌবাহিনী অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে। তো এই ঘটনার সাথে আসলে সরাসরি জড়িত ছিল সেখানকার প্রজেক্ট ডিরেক্টর। তিনি যখন ঢাকায় অর্থাৎ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তবে এখন যে তথ্যটি আমাদের হাতে আছে, নৌবাহিনী একটি জিডি মূলে তাদেরকে মহেশখালী থানায় পাঠায়। মহেশখালী থানার পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে এবং বর্তমানে তারা কারাগারে আছেন। এবং এই বিষয় নিয়ে যেহেতু যে দুর্নীতির একটি কথা উঠে আসছে, কক্সবাজার দুদক সমন্বিত কার্যালয়ের যিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত আছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন তারা ইতিমধ্যে যাবতীয় তথ্য এবং যে জিডি মূলে তাদেরকে গ্রেফতার আটক দেখানো হয়েছে সেটির সমস্ত কাগজপত্রদের ঢাকায় তারা প্রেরণ করেছেন এবং সেখান থেকে মূলত নির্দেশনা আসলেই তারা কক্সবাজারে একটি মামলা করবেন এবং মামলায় যে 7 জন বর্তমানে কারাগারে আছেন তাদেরকে গ্রেফতার দেখানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই ঘটনার সাথে আসলে আরো বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকার যে একটি তথ্য আমরা পাচ্ছি। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে দুদকের যে কর্মকর্তার সাথে আমি কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করার পরে সেখানে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে প্রত্যেকজনকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। সামনে আসতে শুরু করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের নানা অপকর্ম ও অনিয়মের তথ্য। ক্ষমতার দাপট দেখানো এই আওয়ামী লীগ নেতার হাতে জিম্মি ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন। শত শত একর খাস জমি দখল করে হাসান মাহমুদের পরিবার, যা এখন উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খুরুশিয়া রেঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় 212 একর জমি দখল করেন। 2009 সাল থেকে একে একে গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। বড় ভাই বন বিভাগ ও পরিবেশ মন্ত্রী থাকাকালে সেই প্রভাব খাটিয়ে তিনি এসব জমি দখলে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বন বিভাগ অভিযানে নেমে প্রায় 200 একর জমি উদ্ধার করে। রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক, ওখানে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা পার্ক ছিল, রেস্টুরেন্ট ছিল। এগুলো আমরা গত 26 তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় 5 একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে গেছে। সাবেক মন্ত্রীর পরিবারের ভয়ে আগে কেউ মুখ খুলতেন না, এখন মানুষ তুলে ধরছেন তার পরিবারের নানা অপকর্ম। একটা উচ্চ করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পরপর সবকিছু উন্মোচন করতে সবাই। প্রজেক্টের এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে। এদিকে এরশাদ মাহমুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়ে তিনি খামার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বন্যার পানি নামার পর ঘরে ফেরা মানুষের সামনে এখন টিকে থাকার সংগ্রাম। বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত বন্যার্তরা, সেই সাথে আছে রুটি রুজি নিয়ে দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসনে জোর দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কুমিল্লার গোমতী নদীর উজানে বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। আশ্রয়কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়া দুর্গতরা ঘরে ফিরতে শুরু করেছেন। বিধ্বস্ত বাড়িঘরে টিকে থাকার নতুন সংগ্রামে ভুক্তভোগীরা। কিছু বলতে কিছু নাই, সবই শেষ। হাড়ি পাতিল হইতে যা আছে, আলমারি টালমারি যত সবই গেছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের কাটায় উঠতে আমরা নিজেও বলতে পারবো না যে আমাদের কতদিন লাগবে, কারণ আমাদের আয় রোজগারটা তেমন না। ফেনীতেও পানি নামার পর কঠিন বাস্তবতার মুখোমুখি ভুক্তভোগীরা। বন্যায় সব হারিয়ে যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত প্রায় অসম্ভব বলছেন তারা। রাতে হলো ঘুম নাই, দিন হলো খানা নাই, তো ব্যানে বিস্কুট একখান খাই অন রয়েছে। 20 বছর মান দাঁড়া যায়, সব নিচে কই আর বড় সব নিচে কই বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া এটা আসবে, কিন্তু মূল কাজটা আমরা ফিল্ড লেভেল থেকে একদম রুট লেভেল থেকে তথ্যটা আমরা অ্যাকুরেটটা যাতে দিই, সেই কাজটাই আমরা এখন করতে বলছি। এদিকে বন্যার পানি নামায় ধীরগতিতে নোয়াখালী লক্ষ্মীপুরের 27 লাখ মানুষ এখনও ভোগান্তিতে। কিছু এলাকায় পানি সরে যাওয়ায় বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন অনেকে, খুলেছে দোকানপাট। দুর্গত এলাকার মানুষরা ঘুরে দাঁড়াতে ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেও সহায়তা চান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গত এলাকার খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, দুর্গত এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন? আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, জানাবেন, এবং পুনর্বাসনের বিষয়ে আসলে কত দূর অগ্রগতি হলো? দুর্গত এলাকার পরিস্থিতি যদি আমি বলি, গোমতী নদীর যে ভাঙন হয়েছে সেই ভাঙনের মুখে যে গ্রামগুলো আছে সেগুলো একদম বিধ্বস্ত হয়ে আছে। আমরা এই সারাদিনই কিন্তু ঘুরেছি, আমরা দেখেছি যে এই ভাঙনের মুখে কোনো মাটির ঘর কিন্তু টিকে নেই। এছাড়া টিনের যেসব ঘর বাড়ি আছে সেগুলো কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। শুধুমাত্র পাকা ঘর বাড়ি যেগুলো আছে সেগুলো কোনো রকমে টিকে আছে, কিন্তু সেগুলোর আসবাবপত্র কিন্তু একেবারে ভেসে গেছে। আমি এখন আছি বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামে। ঠিক এদিক কিন্তু এখনো গোমতী নদীর যে পানির স্রোত সেটি কিন্তু আসছে, কিন্তু যেই জায়গাটা দিয়ে আসছে সেটি কিন্তু এটা কোনো খাল নয়, এটি মূলত একটি রাস্তা। যে রাস্তাটিকে ভেদ করে আসলে গোমতীর পানি আশেপাশের গ্রামে প্লাবিত করেছে। আর এই রাস্তাটির চিত্র যদি আমরা একটু দেখাই তাহলে বোঝা যাবে যে পুরো বুড়িচং উপজেলার চিত্রটি আসলে কতটা বিধ্বস্ত। আসলে আমরা এই গ্রামটিতে ঘুরে দেখেছি, এখানে যতগুলো বাড়িঘর আছে এখানে কাঁচা বাড়িঘরগুলো একেবারে ভেসে গেছে। যেসব বাড়িঘর থেকে আসবাবপত্রগুলো পানিতে ভেসে কিন্তু দূর দূরান্তে চলে গিয়েছে। আমরা দেখেছি আজকে স্থানীয় বাসিন্দারা সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছে। তো সব মিলিয়ে বুড়িচংয়ের এই ভাঙনের মুখের যে পরিস্থিতি সেটি খুবই ভয়ানক। আর অন্যদিকে ব্রাহ্মণপাড়াতে যে পানি উঠেছে সেখানে কিন্তু পানি জমে আছে, সেখান থেকে পানি সরছে না। দেবিদ্বার উপজেলারও 5টি গ্রাম কিন্তু বন্যা কবলিত হয়েছে, সেই জায়গা তো ঠিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত। অন্যদিকে 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, নোয়াখালী যেই ওই জায়গাগুলোর চিত্র কিন্তু আরো ভয়াবহ, কারণ সেখানে অবকাঠামো ক্ষতি কি হয়েছে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ সেই জায়গার পানি কোনো জায়গা থেকে কিন্তু সরছে না। সেগুলো পানি সরলেই পরে কিন্তু বোঝা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যেখান থেকে পানি সরছে সেখানেই কিন্তু এইরকম ভয়ানক চিত্র ফুটে উঠেছে। এই রাস্তাটি কিন্তু বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা, যেটি নানুয়ার বাজার থেকে বেড়াজাল গ্রাম হয়ে গিয়েছে। সেই রাস্তাটি এখন সম্পূর্ণ ভেঙে আসলে বিলীন হয়ে গেছে। আর আমরা যদি একটু পুনর্বাসনের কথা বলি, আসলে গতকাল ত্রাণ উপদেষ্টা এসেছিলেন, তিনি বলেছেন গোমতীর ভাঙনের মুখে যে গ্রামগুলো আছে সেই 6টি গ্রামকে প্রাধান্য দিয়ে এখানে পুনর্বাসন করতে হবে। অর্থাৎ এই বুড়িচং উপজেলার যে 6টি গ্রাম প্লাবিত হয়েছে সবার শুরুতে, ভাঙনের শুরুতে, সেই গ্রামগুলোকে সবার আগে প্রাধান্য দিয়ে এখানে পুনর্বাসন করা হবে। সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসক, সেনাবাহিনী, স্থানীয় যারাই সংশ্লিষ্ট আছেন পুনর্বাসনের কাজে, তাদেরকে তিনি সেই নির্দেশনা দিয়ে গেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবর।
তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি লক্ষ্মীপুরের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। ভুক্তভোগীদের সহযোগিতায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? এবং যেমনটি সহকর্মী তানভীর খন্দকার দেখাচ্ছিলেন যে সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছিলাম। লক্ষ্মীপুরের কি পরিস্থিতি? হ্যাঁ, লক্ষ্মীপুরে কিন্তু একই অবস্থা। দীর্ঘমেয়াদী যে জলাবদ্ধতা বা বন্যার যে পানি, সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। কিন্তু আমরা যেটি দেখেছি, কিছু রাস্তাঘাট বা বাসাবাড়ি থেকে কিছু পানি কমলেও কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন যে বাড়ি ঘরদুয়ার রয়েছে সেগুলো কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। তবে এখানে এখন পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি, লক্ষ্মীপুরে প্রায় 5,000-এর বেশি মানুষ কিন্তু তারা ঘর বাড়ি হারিয়েছেন, তাদের ঘর নষ্ট হয়ে গেছেন। এর মধ্যে কিন্তু যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে তারা যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের তালিকা করছেন এবং তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি তিনি জানিয়েছেন। তবে আমি এখন যেখানে আছি এটি শহরের লক্ষ্মীপুর শহরের যে খাদ্য গুদাম এলাকায়, এইখানে কিন্তু আমরা দেখেছি গতকালকের তুলনায় আজকে মাত্র 2 ইঞ্চি পানি কমেছে। অর্থাৎ পানি যে কমার যে গতি সেটি একদম কম। অর্থাৎ এই খাদ্য গুদামের কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। এখানে অনেক কয়েক হাজার টন কিন্তু যে ধান, চাল এবং বিভিন্ন গম সহ সরকারি জিনিস রয়েছে সেইগুলো কিন্তু এখন খুবই ঝুঁকির মধ্যে আছে। এখানে যারা কর্মচারী রয়েছে, শ্রমিকরা রয়েছেন, তারাও কিন্তু অনাহারে দিন কাটছেন। অনেকে কথা বলছেন গত 15 থেকে 20 দিন ধরে তারা কিন্তু যে কোনো ত্রাণ পান না এবং তারা কোনো কাজকর্ম করতে পারে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্ট করে তারা দিন কাটাচ্ছেন, এমনকি তারা বলছেন। একই অবস্থা আমরা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে গিয়েছি। রামগতি, কমলনগর সদর এবং রায়পুর বা রামগঞ্জ যে এলাকাগুলো আছে যেখানে এখন পর্যন্ত পানি বন্দী হয়ে রয়েছে, সেখানকার মানুষের কিন্তু একই অবস্থা। তারা যেটি জানিয়েছেন যে আসলে সরকারিভাবে যে ত্রাণ বা দেওয়া হয় সেটি কিন্তু অনেক কম। কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব মানুষ ঘর বাড়ি হারিয়েছে, তারা এখন সংগ্রাম করছেন কিভাবে তারা দাঁড়াবেন বা কিভাবে তারা সামনে তাদের এই কাঁচা ঘর বাড়ি তারা মেরামত করবেন সে দুশ্চিন্তা তাদের চোখে মুখে। কিন্তু এর মধ্যে কিন্তু জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, তারা বলছেন ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন যেন মানুষ যে বন্যা পরবর্তী অবস্থায় গিয়ে যেন মানুষ পুনর্বাসন করতে পারে এবং যেন তারা বসবাস করতে পারে সে ধরনের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত 10 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন 5টি উপজেলা এবং 4টি পৌরসভায়। কিন্তু যে ধরনের উন্নতি হওয়ার কথা এখন পর্যন্ত সেটি হচ্ছে না। অর্থাৎ ধীরে ধীরে পানি কমছে। যেটি অভিযোগ করেছেন এখানকার স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন খালগুলোর মধ্যে অবৈধভাবে বাঁধ দেওয়ার কারণে মূলত এই সমস্যা হচ্ছে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুর্ভোগ যেটি সেটি কোনোভাবে কমেনি, দুর্ভোগ কিন্তু বাড়ছে। মানুষের এবং এই দুর্ভোগ যেতেও বেশ কিছুদিন সময় লেগে যাবে। আব্বাস হোসেন এবং তানভীর খন্দকার, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ফেনী, চাঁদপুর ও মৌলভীবাজারে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, বাড়িঘর ও ফসলি জমির। পানি নামলেও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। এছাড়া বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ, এতে দুর্ভোগে পড়েছেন তারা। বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত হয়েছে 342টি সড়কের 500 কিলোমিটার অংশ। ভাঙা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ত্রাণ নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে কর্মীদের। কঠিন হয়ে পড়েছে জরুরি রোগী পরিবহন। নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। মেরামত না করা হয় তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই। জেলার 4300 কিলোমিটার সড়কের মধ্যে তলিয়ে যায় 3300 কিলোমিটার অংশ। গুরুত্ব বিবেচনায় মেরামতের কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 100 কোটি টাকার মতো আমাদের এইসব আমাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় 3000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। বাড়ির যায় যে ঘরে ঢুকবো এমন কোনো সুযোগ নাই, ঘর ভাঙি পড়ে যাবো, ঘরের কাঠগুলো সব পচে গেছে। তালিকা করে ভুক্তভোগীদের সহযোগিতার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ। তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো, তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চায় যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। মৌলভীবাজারে 82,000 হেক্টর আমন ধানের বেশিরভাগই তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 42,000 কৃষক। কৃষি বিভাগের হিসেবে শুধু কৃষিতেই লোকসান 205 কোটি টাকার ওপরে।
তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং ভোগান্তি নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী এবং মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ফেনীতে, সেখান থেকে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, বন্যার পানি নামতে শুরু করেছে এবং সেই সাথে কিন্তু দুর্ভোগ আরও বেড়েছে। সেক্ষেত্রে এখনো কি পরিমাণ এলাকায় এবং কি পরিমাণ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, আর কি ধরনের ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে? দেখুন, ফেনীর বন্যার পরিস্থিতি এখন উন্নতি, এখন আর পানি নেই, পানি কিন্তু নেমে গেছে। নেমে যাওয়ার পরে যেটি ক্ষত সেটি হচ্ছে মানুষের যে ঘরবাড়ি পড়ে যাওয়ার পরে মানুষের যে দুর্ভোগ সেটি এখন দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি বাড়িতে। এটা হচ্ছে মানমিয়া হাজি বাড়ি। এখানে একজন ভুক্তভোগী আছেন, নাম হচ্ছেন কবির আহমদ। তিনি আসলে যখন বন্যা শুরু হয়, তার ঘর ভাসিয়ে নিয়ে যায়, তখন সে আশ্রয়ের খোঁজে অন্যের বাড়িতে থেকেছিলেন। তখন তিনি খোলা আকাশের নিচে বসবাস করেছিলেন। এখনো তিনি সেই বিল্ডিং এ আছেন। তবে কবির আহমদ যে বিল্ডিং এ আছেন, এই বিল্ডিং এর ছাদে কিন্তু ত্রিপল দিয়ে তাদের জন্য একটি বাসস্থান নির্মাণ করেছেন। সেই বাসস্থানে তিনি আছেন। তার বাড়িতে আসলে 4টি ঘর আছে, 2টি বসত ঘর, পাকের ঘর এবং গোয়াল ঘর। আসলে 4টি ঘরেই তার ভাসিয়ে নিয়ে গেছে। এখন সে আসলে নিদারুণ কষ্টে আছে, কারণ তার ঘরের যে এক টুকরো কাপড় অথবা একটা আসবাবপত্র সংগ্রহ করবেন সেই পরিস্থিতি তার নাই, পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। কারণ তারা বলছেন গত 100 বছরেও এখানে এই পরিমাণ বন্যার পানি তার এলাকাতে আসেনি। তো এই বন্যার পরিস্থিতি দেখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম এই এলাকায় পাঠিয়েছে। তাই এই এলাকার ক্ষয়ক্ষতি কী পরিমাণ সেটি পরিসংখ্যানের জন্য আমরা দেখেছি একজন ভূমি অফিসার কর্মকর্তা এসেছেন। তিনি এসে তার বাড়ির যে ক্ষয়ক্ষতি বা এই এলাকার যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি ভেঙেছে সেটি পরিসংখ্যান করেছেন। তো জেলা প্রশাসনের সাথে আমরা জানতে চেয়েছিলাম যে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে কিভাবে সহায়তা করবে। তিনি জানিয়েছেন যে সরকারি বেসরকারি সংস্থা বিভিন্নজন বিভিন্ন আইটেম দিয়ে এদেরকে সহায়তা করার কথা বলছে। তো জেলা প্রশাসন বলছে এই অসহায়দের সহায়তা দেওয়ার জন্য তারা সমন্বিতভাবে কাজ করছেন। যদি জেলা প্রশাসনের সেই পরিমাণ পরিসংখ্যান হাতে আসার পরে তিনি সেই পরিসংখ্যান অনুযায়ী যার যে পরিমাণ ক্ষতি আছে সেটি অনুযায়ী তাকে অনুদান করবেন। তবে তারা বলছেন যে তারা অনেক জায়গায় ত্রাণ পেয়েছেন, যৎসামান্য তারা ত্রাণ চান না, তারা এখন চান হচ্ছে পুনর্বাসন। এই যে মোবারক মিয়া এখন হতাশা হয়ে তার সেই ঘরের সামনে বসে আছেন, নিরলায় নিশ্চিন্তে দুশ্চিন্তে বসে আছেন। তিনি ভাবছেন তার এই ঘর কবে উঠবে, এই ঘরে তিনি কবে বসবাস করবেন। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র। সমীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু জেনে আসি মৌলভীবাজারের কি পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, বন্যার পানি নামতে শুরু করেছে বেশিরভাগ জায়গায়, নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন বন্যা দুর্গতরা। সেই সাথে কিন্তু অনেকের চুলকানি বা যে সব চর্মরোগও দেখা দিচ্ছে। সার্বিক কি পরিস্থিতি মৌলভীবাজারের জানাবেন? দেখুন, আসলে মৌলভীবাজারের যে চিত্রটি সেটি হচ্ছে একদিকে উন্নতি হয়েছে, আবার অন্যদিকে কিন্তু অপরিবর্তিত আছে যে জায়গাটি সেটি হচ্ছে হাওর অঞ্চল। অর্থাৎ এখানকার যে কাওয়াদিঘি হাওর অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি একই অবস্থা বিরাজ করছে। এখানকার রাস্তাঘাট বাড়িঘর সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তবে যে চিত্রটি হচ্ছে, আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মনু নদীর একটি পার, এবং এই মনু নদীর পাড়ের যেসব এলাকা, যেসব গ্রামগুলো বিধ্বস্ত হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই যে ঘরগুলি এখানে যে বানের তুরে কিন্তু একদম ভেঙে গেছে। এখানে যেসব মানুষজন তাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে ভেঙে যাওয়ার ফলে মানুষ কিন্তু এখন উদ্বাস্তু হয়ে আছেন। অর্থাৎ এখানকার মানুষজন তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং এই এলাকার চিত্রটা যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বেশ বিভিন্ন গ্রামের বাড়িঘরগুলি কিন্তু এভাবেই ভেঙে পড়েছে, এভাবেই কিন্তু তাদের জিনিসপত্র, তারা মূল্যবান যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু হারিয়েছেন। আমরা এখানে স্থানীয়দের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম, তারা এখন যে বিষয়টি বলছেন, আসলে তাদের যে এখন একটি চিন্তা হচ্ছে যে তাদের যে বিধ্বস্ত ঘর
ঘরগুলি সেগুলি মেরামত করা এবং সেই সব বাড়িঘরগুলিতে তারা ফিরে আসবেন, এমনটাই কিন্তু তারা এখন প্রত্যাশা করছেন। জেলা প্রশাসনের সাথে আমাদের যে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা আসলে ক্ষতিগ্রস্ত যে বাড়িঘর কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিসংখ্যানটি কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারেননি। তবে তারা মাঠ পর্যায়ে সেই কাজগুলি করছেন যাতে দ্রুতই এই ক্ষতিগ্রস্ত জেলায়, অর্থাৎ পুরো জেলায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষজনের ঘরবাড়ি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিসংখ্যানটি, সেই তালিকাটি তারা তৈরি করছেন। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারের যে চিত্রটি, আসলে এখানে মানুষের যে দুর্ভোগটি একটা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এখানে যে বন্যা কবলিত এলাকা যেগুলি, বিশেষ করে এখানকার রাজনগরে যে হাওর বিদ্যুৎ যেসব এলাকা, সেই সব এলাকায় কিন্তু মানুষের এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ফলে এখানে মানুষের নানাবিধ সমস্যা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এখন পানিবাহিত নানান রোগ কিন্তু এই এলাকাগুলিতে দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে মৌলভীবাজারে এখন মানুষের একদিকে হচ্ছে তাদের বাড়িঘরগুলি মেরামত করা, আবার অন্যদিকে যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সেই সব এলাকায় কিন্তু রোগবালাই সহ নানা সংকট দেখা দিয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার ও ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম বিপাকে বন্যা কবলিত এলাকার মানুষ। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে বিস্তীর্ণ ভূমি, ফলে খড়, ঘাস সহ খাবারের মারাত্মক সংকটে পড়েছেন খামারিরা। স্যাঁতসেঁতে থাকার কারণে অসুস্থ হচ্ছে গবাদি পশু। বন্যায় লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ৫০,০০০ একর চারণভূমি প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় চর আবদুল্লাহ, তেলিচর ও চর মেঘাসহ বিভিন্ন জায়গা থেকে ভেসে যায় অন্তত ৫,০০০ মহিষ। পরে তাদের উদ্ধার করা হয়। বন্যায় জনজীবন বিপর্যস্তের সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও বিপাকে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। শুকনো জায়গার অভাবে আশ্রয় কেন্দ্র ও বাড়ির ছাদে রাখতে হচ্ছে গবাদি পশু। পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে চরম সংকটে খামারিরা। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গার কারণে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। গরু, ছাগল, হাঁস মুরগ নিয়ে অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দারুণ অভাবের কারণে অনেক খামারিরা ভীষণ সংকটে আছে। এবারের বন্যায় লক্ষাধিক গবাদি পশু মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। এই কয়েকদিনের জলাবদ্ধতার কারণে ঘাসের জমি প্রচুর ক্ষতি হয়েছে, ঘাসগুলো ক্ষতি হয়েছে, খাদ্যের ক্ষতি হয়েছে এবং শুকনো ঘাস, শুকনো খড় সেগুলো অনেক ক্ষতি হয়েছে। একই অবস্থা নোয়াখালীর ৮ উপজেলাতেও। বিস্তীর্ণ চরাঞ্চল ও ঘাস পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। জেলায় মারা গেছে ৩ লাখের বেশি গবাদি পশু। আমরা গোখাদ্য পেয়েছি কয়েক জায়গা থেকে, সেগুলো আমরা কালকে যেটা এসেছিল আমরা সাথে সাথে যাদের সমস্যা আমরা দিয়ে দিচ্ছি। গোখাদ্য আমাদের প্রয়োজন। আমরা গোখাদ্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমরা দায়িত্ব দিচ্ছি কোথায় কোথায় প্রয়োজন, তারা একটা তালিকাও তৈরি করেছে, কিন্তু সব জায়গায় এখন গোখাদ্য আমরা পৌঁছাতে পারিনি। গোখাদ্য আমাদের প্রচুর চাহিদা আছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় গবাদি পশু নিয়ে অনেকে এখনো আছেন আশ্রয় কেন্দ্রে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে উজানের ঢল ও অতিবৃষ্টিতে মনু ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত না করলে বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বাঁধ মেরামতে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি উজানের ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ১১টি ও ধলাই নদীর ৫টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও সদর উপজেলার ৭০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা। বন্যার পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরছে জনজীবনে। তবে মনু ও ধলাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতের দুশ্চিন্তায় স্থানীয়রা। এই যে কাকান বাংসের আমরা বাড়ি কর সারিয়া কি কষ্ট, সামনেও ভাঙ্গা পিছনেও ভাঙ্গা। রাস্তাঘাটে পানি কিছুটা নামলেও আপনার মানুষ চলাফেরা করতে পারতেছে না। শাকসবজি নিচে নিজেও আমি লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকার সবজি বেশি। বর্তমান অবস্থায় এখন কিছু নাই। ভেঙে যাওয়া বাঁধগুলি সাময়িকভাবে ভরাট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মনু নদীতে চলমান প্রকল্পে প্রতিটি জায়গা মজবুত করা হবে। এই প্রকল্প কেন্দ্রিক যে অধিগ্রহণ প্রক্রিয়া, এটা অতি দ্রুত ত্বরান্বিত হওয়ার ফলে যদি হয় তাহলে আমরা যে স্থানগুলো এখন সাময়িক মেরামত হবে, কিন্তু পূর্ণ সেকশনে আমরা কিন্তু কাজ বাস্তবায়ন করতে পারবো না। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা এখানে একটি স্থায়ী বাঁধ তৈরি করতে পারবো। আগামী ২ সপ্তাহের মধ্যে সবগুলো বাঁধ মেরামতের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতার
মালাই খাওয়ার উদ্দেশ্য জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সমাজের গুণগত পরিবর্তনই জামায়াতের উদ্দেশ্য। সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বলেন, তারা এমন একটি দেশ চান যেখানে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবের সফলতা অবশ্যই পাহারাদারি করতে হবে না। আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে দেশের 18 কোটি মানুষ তাদের রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। অর্জিত আমাদের এই বিপ্লব, এ পরিবর্তন, এই আন্দোলনের সফলতা, একে অবশ্যই আমরা পাহারাদারি করব। চট্টগ্রামে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে দুবাই যাবার পথে হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের 1400 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রামের রাউজানের বাসিন্দা এবং আলোচিত ব্যবসায়ী এস আলমের আত্মীয় বলে জানা গেছে। বিমানবন্দর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তায়াতুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যবসায়ীর নামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় 1400 কোটি টাকারও বেশি খেলাপি ঋণ রয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক মারা গেছেন। রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতভিটা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গত 4 আগস্ট কুড়িগ্রাম শহরে সংঘর্ষে আহত হন উলিপুরের 5 ফিট ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিক। তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 18 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় 78 জন নিখোঁজের একটি তালিকা করেছে জেলা প্রশাসনের 8 সদস্যের তদন্ত কমিটি। রবিবার গণশুনানি শেষে এই তালিকা প্রকাশ করা হয়। এদিকে গাজী টায়ার কারখানার ধ্বংসস্তূপ থেকে একটি মাথার খুলি ও হাড় খুঁজে পাওয়ার দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা। পরে এসব আলামত পুলিশের কাছে জমা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে 8 সদস্যের তদন্ত কমিটির উপস্থিতিতে আগুনে পোড়া 6তলা ভবনটি পরিদর্শন করেন বুয়েটের বিশেষজ্ঞ দল। পরে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনে তল্লাশি না চালানোর সুপারিশ করা হয়। ভবনটি ভেঙে অপসারণের সিদ্ধান্ত হলে সমন্বয় করে অভিযান চালাবে ফায়ার সার্ভিস। গত 25 আগস্ট রাতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। সে সময় ওই ভবন থেকে 14 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ওই হাড়গুলো কালকে এডিএমটে মোংরা যারা কমিটি ছিল এইগুলো জিডি মূলে আমাদের সাব ইন্সপেক্টর নিয়ে আসছে। পরবর্তীতে যদি এটা মামলা হয়, মামলা হলে তখন আমরা এগুলো সব ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও বিদ্যুৎ কেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরোয়ার আলম এবং নিরাপত্তা কর্মী রাশেদ জাওয়ারদার। পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার গন্ডামারায় এস আলমের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে 2 যুবক চুরি করতে আসে। তাদের বাধা দিলে 2 নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহত 2 নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পাকু ছিল, পাকু দিয়ে উপর জুপুরি
বুকে আর গলায় আর হাতে চাকু মেরে ওয়াল টুপ দিয়ে পালিয়ে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট সব দেখা যাচ্ছে। দুইজনকে আমরা আইডেন্টিফাই করছি এবং আমরা চিনছি, তদন্ত সত্ত্বে নাম বলতেছে না। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সকালে উপজেলার দোয়াখানী মহল্লায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে বাড়ির সীমানা নিয়ে নওশাদের সাথে তার ছোট ভাই জুহেদ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুহেদ তার বড় ভাই নওশাদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে জুহেদ পলাতক রয়েছে। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ 4 জনকে এখনো উদ্ধার করা যায়নি। সকাল 6টা থেকে উদ্ধার শুরু করলেও তীব্র স্রোতের কারণে কিছুক্ষণ পর তা বন্ধ রাখা হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক AKM মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। এখন অভিযান বন্ধ রাখা হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় ছোট নৌকায় 16 জন যাত্রী চর মাঝার দিয়ারে ফিরছিলেন। ঘাটের কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় 12 যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হন 4 জন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিরিয়ার চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রকৌশলী নুরুল করিম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রকৌশলী নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2018 এর ধারা 7 অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এর সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।